আমার চাচা মোবাইলে ভিডিও দেখার সময় তাকে আমি দেখে ফেলি এবং চাচা আমার সাথেও যেভাবে কাজ করল। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। আর হাতের কাজ করার আগে অবশ্যই আপনারা হাতের কাছে টিস্যু রাখবেন এবং কানে হেডফোন লাগিয়ে নিবেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত রোমান্টিক। গল্পের সম্পূর্ণ মজা নিতে শেষ পর্যন্ত থাকুন। ছোটবেলা থেকেই আমার ইংরেজি সিনেমা দেখার খুব শখ ছিল। এটি সেই দিনের কথা যখন চাচা কাজের সূত্রে আমাদের বাড়িতেই থাকতেন। তার তখনও বিয়ে হয়নি। এক রাতে আমি চাচাকে খাবার দিতে তার রুমে গিয়ে হতবাক হয়ে গেলাম। আমার চাচা অদ্ভুত শব্দ করছিলেন এবং একা প্রোগ্রাম করছিলেন। আমি একটু এগিয়ে ঝুঁকে দেখলাম সামনে মোবাইলে একটি সিনেমা চলছিল। চাচা তার কাজে এতটাই মগ্ন ছিলেন যে তিনি টেরও পেলেন না কেউ রুমে ঢুকেছে। আমি বেশ কিছুক্ষণ তাকে এসব করতে দেখলাম। কয়েক মিনিট কেটে গেল, চাচা হাঁপিয়ে উঠলেন। চাচার নজর আমার উপর পড়ার আগেই আমি খাবার টেবিলে রেখে আমার রুমে ফিরে এলাম। আমার অবস্থাও এখন বেশ খারাপ হয়ে গিয়েছিল। আমি যুবতী ছিলাম এবং বিয়ের যোগ্য হয়ে উঠেছিলাম। এসব দেখে আমি সহ্য করতে পারছিলাম না। আমি আমার মোবাইলে একটি সিনেমা ডাউনলোড করে দেখতে লাগলাম। সিনেমা দেখার সময় আমার মনে বারবার চাচাজি আসছিলেন। কি আশা করছিলাম চাচা আমার সাথে বসে এই রোমান্টিক সিনেমাটি দেখবেন। আমার অস্থিরতা বাড়তে লাগল। আমি উঠে দরজা বন্ধ করতে যখন ফিরে এলাম, তেমনি দেখে হতবাক হয়ে গেলাম, কারণ চাচা আমার পিছনে কখন থেকে দাঁড়িয়েছিলেন। আমার তো পা থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। আমি কিছু বলার আগেই চাচা আমার মুখে হাত দিয়ে দরজা বন্ধ করে দিলেন। চাচা আমার হাত ধরে তার পাশে বসালেন এবং আমার সাথে সিনেমা দেখতে লাগলেন। সিনেমা দেখার সময় চাচা ধীরে ধীরে তার হাত আমার পিঠে বুলাতে শুরু করলেন। আমার মধ্যে এতটুকু সাহসও ছিল না যে আমি চাচার হাত সরিয়ে দিই। আমি আমার শরীর সম্পূর্ণভাবে শিথিল করে দিয়েছিলাম। চাচা আমার হাত ধরে যখন তার হ্যালো বন্ধুদের, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরও একটি রোমাঞ্চকর গল্পে। আশা করি আপনাদের এই গল্পটি খুব পছন্দ হবে। বন্ধুদের, গল্পটি অত্যন্ত মজার হতে চলেছে, তাই মন দিয়ে শুনুন। আমার নাম কাজল এবং আমার বয়স 18 বছর। আমি আমার স্বাস্থ্যের খুব যত্ন নিই। আমার আম্মি জানের সম্পর্ক ছিল একটি গ্রামের সাথে এবং সেখানকার দেশি ঘি খুব বিখ্যাত ছিল। স্বাস্থ্য ভালো করার জন্য মানুষ এই দেশি ঘি ব্যবহার করত। তাই আমার আম্মি জান আমার জন্য চাচার ডিউটি লাগিয়ে দিয়েছিলেন, যিনি দূরের সম্পর্কে আমার আম্মার ভাই ছিলেন এবং সম্পর্কে তিনি আমার মামাও ছিলেন। কিন্তু আমি তাকে কখনো মামু বলতাম, কখনো চাচা বলতাম। আমার আম্মি চাচাকে বলেছিলেন যে তিনি আমাদের জন্য গ্রাম থেকে দেশি ঘি নিয়ে আসবেন। আমার চাচা এখন প্রতি মাসে আমাদের বাড়িতে দেশি ঘি নিয়ে আসতেন। চাচা বেশ যুবক এবং স্মার্ট ছিলেন এবং তার এখনও বিয়ে হয়নি। তার জন্য অনেক প্রস্তাব এসেছিল এবং আমার নানিও চাইতেন যে তার দ্রুত বিয়ে হয়ে যায় এবং তিনি তার ভালো বয়সে বিয়ের মজা নিতে পারেন। কিন্তু আমার চাচার কথা ছিল যে তিনি প্রথমে তার পড়াশোনা শেষ করবেন এবং যখন ভালো চাকরি পাবেন তখনই বিয়ে করবেন। তার এই কথায় সবাই চুপ হয়ে গিয়েছিলেন। আমার চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এর কারণ ছিল যে আমি আমার মা-বাবার একমাত্র সন্তান ছিলাম এবং ছোটবেলা থেকেই আমি আমার চাচার খুব কাছাকাছি ছিলাম। আমার চাচা আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু যত আমি বড় হচ্ছিলাম তত আমার আম্মি জান আমাকে বোঝানো শুরু করেছিলেন যে এখন আমাকে আমার চাচা থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং একটি সীমার মধ্যে থেকেই তাকে দেখা উচিত। এই কথায় আমি একটু মন খারাপ করেছিলাম। কিন্তু আমার চাচা যখন 1 মাস পর আসতেন তখন আমি তার সাথে অনেক গল্প করতাম। স্কুলের পর আমি এখন কলেজে পৌঁছে গিয়েছিলাম। কলেজে আমার একটি বন্ধু হয়েছিল। সে খুব ধনী পরিবার থেকে ছিল। তার পড়াশোনার সাথে কোনো সম্পর্ক ছিল না। এই কারণে আমারও পড়াশোনায় আগ্রহ কমতে লাগল এবং আমি অন্যান্য কাজে বেশি মনোযোগ দিতে লাগলাম। কিন্তু কেউ এই বিষয়ে গুরুত্ব দেয়নি, কারণ আমি ম্যাট্রিক বেশ ভালো নম্বর দিয়ে পাস করেছিলাম। একদিন আমার সই আমাকে একটি ইউএসবি দিল, যাতে সে অনেক সিনেমা ডাউনলোড করে রেখেছিল। আমি দ্রুত বাড়ি পৌঁছে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলাম। আমি এই কাজ রাতেই করতাম যাতে কেউ দেখতে না পায়। আমাদের বাড়ির উপরের রুমে একটি টিভি ছিল। রাত হলে ইউএসবি লাগিয়ে বসে যেতাম এবং একাই সেই সিনেমাগুলো দেখতাম। আর যদি কেউ উপরের অংশে থাকত তবুও আমি সহজেই সিনেমা দেখে নিতাম। একদিন সে ইউএসবি দিতে গিয়ে আমাকে বলল, আজ আমি তোমাকে এমন একটি সিনেমা দিচ্ছি যা তুমি আজ পর্যন্ত কখনো দেখনি। এই সিনেমা দেখে তোমাকে অনেক শান্তি মিলবে। আমি ইউএসবি নিয়ে নিলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে এবং আমি সেই সিনেমাটি দেখব।
কিন্তু রাতের আমি আর অপেক্ষা করতে পারলাম না এবং দিনের বেলাতেই উপরের অংশে গিয়ে ইউএসবি টিভিতে লাগিয়ে দিলাম। কিন্তু হঠাৎ আমি জানতে পারলাম যে আমার চাচা এসেছেন। আমি তার আসার খবরে এতটাই খুশি হলাম যে ইউএসবি ভুলে গিয়ে আমি তার সাথে দেখা করতে নিচে চলে এলাম। আমার চাচার পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি চাকরির খোঁজে আমাদের বাড়িতে থাকতে এসেছিলেন। আমি সারাদিন চাচার সাথে গল্প করলাম। রাতে আম্মি জান চাচাকে বললেন, তুমি উপরের ঘরে ঘুমাও। আমার চাচা উপরের অংশে চলে গেলেন, যেখানে টিভি লাগানো ছিল। আমার তখনই মনে পড়ল যে ইউএসবি সেই টিভির ভিতরে আছে। কিন্তু এখন আর কিছু করা সম্ভব ছিল না, কারণ চাচা তো ঘরের ভিতরে চলে গেছেন। কিন্তু যখন আমি রাতে তাকে খাবার দিতে গেলাম, তখন আমি বেশ অবাক হলাম, কারণ আমার চাচা অদ্ভুত অদ্ভুত শব্দ করছিলেন। আমি কিছুটা সন্দিহান হলাম এবং ভাবলাম, কেননা আমি তাকে জানালা দিয়ে দেখি যে সে আসলে কি করছে। আমি হালকা করে জানালা খুললাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল। কারণ সেখানে একটি নয়, বরং দুটি অদ্ভুত জিনিস ছিল। প্রথমত, সেখানে একটি চলচ্চিত্র চলছিল। এটি সেই একই চলচ্চিত্র যা আমার বন্ধু আমাকে দিয়েছিল, এবং এটি বেশ অশালীন একটি চলচ্চিত্র ছিল। দ্বিতীয়ত, আমার চাচা চলচ্চিত্র দেখার পাশাপাশি অদ্ভুত আচরণ করছিলেন। আমি এসব দেখে বেশ অস্থির হয়ে পড়লাম। আমার ইচ্ছা হচ্ছিল যে আমি এসব দেখতেই থাকি, কিন্তু আমি তা করলাম না, কারণ চাচার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি দ্রুত দরজায় টোকা দিলাম, তখন চাচা দরজা খুললেন। তিনি বেশ অস্থির এবং ঘাবড়ে গিয়েছিলেন। খাবার নেওয়ার পর তিনি দ্রুত দরজা বন্ধ করে দিলেন। এখন আমারও ইচ্ছা হচ্ছিল যে আমিও সেই চলচ্চিত্রটি দেখি, কারণ এটি দেখে আমি বেশ শান্তি পাচ্ছিলাম। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি ভাবলাম যে চাচা বাইরে চলে গেলে আমি সেই চলচ্চিত্রটি ফেরত নেব। কিন্তু চাচা পরের দিন বাইরে আসলেন না। আমি রাতে আবার খাবার দিতে গেলাম, তখন চাচা সেই একই চলচ্চিত্র চালু রেখেছিলেন এবং চাচা আবার সেই একই কাজ করছিলেন। আমি কিছুক্ষণ তাকে এভাবে দেখতে থাকলাম, তারপর আমি তাকে খাবার দিলাম। এখন আমারও ইচ্ছা হচ্ছিল যে আমি আমার চাচার সাথে বসে সেই চলচ্চিত্রটি দেখি। এক রাতে আমি এমন করার সিদ্ধান্ত নিলাম এবং সরাসরি চাচাকে খাবার দিতে ভিতরে হঠাৎ করে চলে গেলাম। আমাকে হঠাৎ করে আসতে দেখে চাচা একদম ঘাবড়ে গেলেন। তার কাছে সময় ছিল না যে তিনি চলচ্চিত্রটি বন্ধ করতে পারেন। এই কারণে চলচ্চিত্রটি তখনও চলছিল এবং তাতে বেশ অদ্ভুত ধরনের দৃশ্য ছিল। এখন আমাদের দুজনের সামনে সেই চলচ্চিত্রটি চলছিল। আমি এসব কিছু বেশ অদ্ভুত লাগছিল, কিন্তু আমি সাহস করে চাচার সাথে বসে গেলাম। যখন চাচা আমাকে বললেন যে আমার এমন করা উচিত নয় এবং আমাকে আমার ঘরে ফিরে যাওয়া উচিত, তখন আমি চাচাকে বললাম যে এই চলচ্চিত্রটি আমার বন্ধু আমাকে দিয়েছে এবং এটি দেখার সময় আমার কাছে ছিল না। এই কারণে আমি আপনার সাথেই এই চলচ্চিত্রটি দেখব। আমার চাচা এখন হতবাক হয়ে গেলেন। তিনি আমার জিদের সামনে কিছুই করতে পারলেন না এবং আমি চাচার সাথে বসে সেই চলচ্চিত্রটি দেখতে লাগলাম। চলচ্চিত্রটি দেখে আমার অদ্ভুত লাগছিল। আমার চাচাও আমার অবস্থা দেখছিলেন। আমার এখন ঘাম হতে শুরু করল। তারপর হঠাৎ করে চাচা আমাকে বলতে লাগলেন, কাজল, তুমি আমাকে চাচা কেন বলো? আমি তো তোমার সম্পর্কে মামু হই। আমি বললাম, আমি আপনাকে মামু বলতে ভালো লাগে না, তাই চাচা বলি। কিন্তু চাচা বললেন যে তিনি চান যে আমি তাকে মামু জান বলে ডাকি। আমি বললাম, ঠিক আছে মামু জান, আজ থেকে আমি আপনাকে মামু জান বলেই ডাকব। জান হঠাৎ করে একটি হাত আমার কাঁধে রাখলেন। তার এমন করায় আমার খুব অদ্ভুত শান্তি লাগছিল। আমি কিছুক্ষণ পর মামু জান থেকে দূরে সরে গেলাম এবং ফিরে যেতে লাগলাম, তখন মামু জান বললেন, আমার কাছে এর চেয়ে ভালো চলচ্চিত্র আছে, আমরা তা কাল দেখব। তারপর আমি ফিরে এলাম। এখন সারারাত আমি অস্থির হয়ে রইলাম। আমার ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যে আমার সাথে কিছু হচ্ছে। পরের রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন আমি মামুর ঘরে চলে গেলাম এবং আমরা দুজনে সেই চলচ্চিত্রটি দেখলাম। চলচ্চিত্র দেখার সময় মামু আবার সেই একই আচরণ করতে লাগলেন, যাতে আমার বেশ শান্তি লাগছিল। কিছুক্ষণ পর তিনি আমার আরও কাছে চলে এলেন এবং তারপর তিনি আমাকে শান্তি দিতে চেষ্টা করতে লাগলেন। আমি তাকে মানাও করলাম, কিন্তু তিনি বললেন যে কিছুই হবে না, নিশ্চিন্ত হও। তাই আমি তাকে অস্বীকার করলাম না। আমি এবং মামু জান যা চেয়েছিলাম তা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল। কিছুক্ষণ পর আমার বেশ ব্যথা হতে শুরু করল, কিন্তু তারপরও আমার বেশ শান্তি লাগছিল এবং আমার মনে হচ্ছিল যে আমি আকাশে উঠছি। মামু জান আমার সাথে চলচ্চিত্রের সেই দৃশ্যটি করেছিলেন। তিনি এই কাজটি বেশ দক্ষতার সাথে করছিলেন।
সেদিন আমি রাতে বেশ দেরি করে আমার রুমে এসেছিলাম এবং খুব ক্লান্ত ছিলাম, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। মামুর চাকরি বেশ ভালো জায়গায় লেগে গিয়েছিল, এই কারণে তাকে এখন আমাদের কাছেই থাকতে হচ্ছিল। এর সুবিধা ছিল যে আমরা এখন এগুলো নিয়মিত করতাম, এবং এর ফলে আমার শরীরে বেশ কিছু পরিবর্তন আসছিল। আম্মি আমাকে দেখেই বললেন, দেখো কাজল, বয়সের আগে এই সব পরিবর্তন ভালো লাগে না। তাই তুমি তোমার এই সব কাজ বন্ধ করো এবং মামুর সাথে বেশি লেগে থাকো না। কি তার কথায় আমি খুবই বিব্রত বোধ করলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আমি এই কাজের প্রতি অভ্যস্ত হয়ে পড়েছিলাম, এটি ছাড়া থাকতে পারতাম না। প্রতিদিন আমার বান্ধবীর বাড়ি যেতাম এবং ইউএসবিতে নতুন নতুন মুভি নিয়ে আসতাম। আমার মামু আমার জন্য অপেক্ষা করতেন। একদিন তো সীমা ছাড়িয়ে গেল যখন হঠাৎ আমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। আম্মি আমাকে দেখেই বললেন, তুমি এমন কি করেছ যে এত জ্বর এসেছে? কিন্তু তখন আমার ভয়ের অবস্থা। আমি মামুকে বলতেই তিনি আমাকে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এমন একটি ওষুধ দেব যাতে তোমার স্বাস্থ্য একদম ঠিক হয়ে যাবে গু। পরের দিন রাতে মামু আমার রুমে এসে আমাকে ওষুধ দিলেন, এবং আমি খুব খুশি হলাম কারণ বুঝতে পারলাম এখন আমি যা ইচ্ছা করতে পারব, আমার কিছু হবে না। তাই আমি আবার মামুর কাছে যেতে লাগলাম, এবং আমরা দুজনে একসাথে মুভি দেখতাম। একদিন মামু বললেন, দেখো কাজল, যদি তোমার আম্মি জানতে পারেন, তাহলে তিনি তোমাকে এবং আমাকে কখনই ক্ষমা করবেন না। তাই আমাদের এই সব বন্ধ করে দেওয়া উচিত কি? কিন্তু আমি তাকে বললাম, দেখুন গু মামু, যতদিন না আপনার বিয়ে হচ্ছে ততদিন আমি আপনার সাথেই থাকব। দয়া করে আমাকে দূরে ঠেলে দেবেন না কি। এভাবে তিনিও বাধ্য হলেন। কিন্তু একদিন হঠাৎ আম্মি একটি মেয়ের কথা বললেন এবং বললেন, এই মেয়েটি আমি তোমার মামুর জন্য দেখেছি গু। আমি মেয়েটির ছবি দেখে হতবাক হয়ে গেলাম, সে আমার চেয়েও বেশি সুন্দর এবং স্মার্ট ছিল। তার ফিগার খুবই আকর্ষণীয় ছিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তাকে দেখে আমার প্রচণ্ড ঈর্ষা হচ্ছিল। মামু বুঝতে পারছিলেন যে মেয়েটি আমার একদমই পছন্দ হচ্ছে না। কিন্তু আমি মামুকে বললাম, এই মেয়েটি খুব ভালো, আপনি তাড়াতাড়ি এর সাথে বিয়ে করে ফেলুন। তিনি বললেন, দেখো, যদি এই মেয়েটি আমার জীবনে আসে তাহলে আমি তোমাকে সেই সময় দিতে পারব না। তখন সেই সময় শুধু তারই হবে গু। আমি মামুকে বললাম, ঠিক আছে, আপনি বিয়ে করে ফেলুন, বাকি আমি নিজেই দেখে নেব খু, কারণ আমি জানতাম আমাকে কি করতে হবে। এভাবে মামুর বিয়ে পাকা হয়ে গেল, এবং এখন সেই মেয়েটি আমাদের বাড়িতে আসাও শুরু করল। সে ছিল খুব ফ্যাশন সচেতন, আমি তার ফ্যাশন দেখে হতবাক হয়ে যেতাম। আমার তো এত ফ্যাশন জানা নেই। একদিন সে খুব সিল্কি এবং টাইট পোশাক পরেছিল, এবং মামু তাকে খুব গভীরভাবে দেখছিলেন। এটা দেখে আমার প্রচণ্ড রাগ হল। হঠাৎ মামু তাকে তার রুমে নিয়ে গেলেন। এটা দেখে আমি আরও হতবাক হলাম, ভেতরে কি হতে চলেছে বুঝতে পারছিলাম না। কিন্তু আমি ভেতরে উকি দিয়ে দেখতেই আমার হুঁশ উড়ে গেল। মামু তো বিয়ের আগেই সেই সব করছিলেন যা একসময় আমার সাথে করতেন। কিন্তু আমি কি করতে পারতাম? মেয়েটি অদ্ভুত শব্দ করছিল, যার ফলে মামু আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছিলেন। আমি অনেক চেষ্টা করলাম মামুকে দূরে রাখতে, কিন্তু এখন তা একদমই সম্ভব হচ্ছিল না। মেয়েটি এখন নিয়মিত আসত, এবং আমি জানতাম মামু তার সাথে কি করছেন। একদিন মামু আমাকে মন খারাপ অবস্থায় দেখে বললেন, দেখো কাজল, এখন তোমারও কোনো ছেলে খুঁজে নেওয়া উচিত কি। কিন্তু আমি বললাম, আমার কোনো ছেলে চাই না, এবং আপনাকে আমার জন্য চিন্তা করার দরকার নেই। আপনি আপনার হবু স্ত্রীর দিকে নজর দিন, আমার কথা ভাবা বন্ধ করুন। মামু বুঝে গিয়েছিলেন যে আমি সব জানি। তিনি আমার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, কাজল, যদি তুমি বলো, আমি তার সাথে বিয়ে করব না কি। মামুর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, তিনি আমার জন্য এত বড় কুরবানি দিতে প্রস্তুত। কিন্তু আমি জানতাম এটা হবে না, একদিন না একদিন মামুকে তো বিয়ে করতেই হবে। যাই হোক, আমি মেয়েটির সাথে বন্ধুত্বও করে ফেলেছিলাম, এবং এখন আমরা দুজনে মিলে কথা বলতাম। একদিন আলাপচারিতায় আমি তাকে বললাম, তোমার ফিগার এত আকর্ষণীয়। আমি কিভাবে আছে, আমাকেও কোনো উপায় বলো না গি। তারপর সে আমাকে কিছু বিশেষ ব্যায়াম করতে বলল এবং একটি ক্রিম লিখে দিল। বলল, এই ক্রিমটি তোমার শরীরে প্রতিদিন রাতে লাগাতে হবে গু। যেমন যেমন সেই মেয়েটি আমাকে বলেছিল, আমি তেমনি করলাম, এবং এভাবে আমার সৌন্দর্যও বৃদ্ধি ঘটল এবং আমিও যুবতী ও সুন্দর দেখাতে শুরু করলাম। একদিন আম্মি জান আমাকে ডাকতে লাগলেন, বললেন, তুমি কি ধরনের হটকারিতা করছ? বয়সের চেয়ে বড় দেখানোর শখ চেপে গেছে তোমার? তুমি তো মেয়েই থাকো ঘো। আমি আম্মি জানকে বললাম, দেখুন, এটা তো মেয়েদের গহনা, এটা ছাড়া মেয়ে সুন্দর হয় না গি। আমার এই কথা শুনে আম্মি জানও পিছিয়ে গেলেন। এভাবে তার বলা আমল করার পর আমি আরও বেশি হাসিন ও সুন্দর দেখাতে শুরু করলাম, এবং এখন তো মামু জানও আমাকে আরও বেশি দেখতে লাগলেন।
কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি এখন আর কখনো তাদের আমার কাছে আসতে দেব না এবং তাদের এভাবেই জ্বালাব। জানের সেই মেয়েটির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। দিন দ্রুত কেটে যাচ্ছিল, কিন্তু বিয়ের রাতে হঠাৎই সেই মেয়েটির তবিয়ত খুব খারাপ হয়ে গেল। এই ব্যাপারে মামু জান খুবই উদাস হয়ে গেলেন এবং বললেন, আমি ভাবতেও পারিনি যে বিয়ের রাতে আমার সাথে এসব ঘটবে গু। আমি ভেতর থেকে খুব খুশি হচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে মামু জানের দুঃখকষ্টে শরিক ছিলাম। কিছুদিন পর সেই মেয়েটি সুস্থ হয়ে গেল, তখন মামু জান তার সাথে হানিমুনে যেতে লাগলেন। হঠাৎই সেই মেয়েটি বলল, দেখো কাজল, তুমিও আমাদের সাথে হানিমুনে চলো গু। আমি তার এই কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি বললাম, না, হানিমুন তো কাপলদের জন্য, আমি সেখানে শেষমেশ কি করব? আমাকে কাবাবের হাড় হতে হবে না গি। কিন্তু আমার মামুর বউ বলল, দেখো কাজল, তুমি আমাদের সাথে থাকবে, তুমি আমাদের ছবি তুলবে। আমাদের ছবি কে তুলবে? মামু জানও বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, তুমিও আমাদের সাথে চলো গু। এভাবে আমি তাদের সাথে যেতে রাজি হয়ে গেলাম। আম্মি জান আমাকে অনেক মানা করেছিলেন এবং অনেক বুঝিয়েছিলেন, দেখো কাজল, তুমি সেখানে যেও না গে। কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য হয়ে সেখানে যেতে রাজি হলাম। উপরন্তু আমার মনেও ছিল যে আমি তাদের দুজনকে নজরে রাখব। এভাবে আমিও তাদের সাথে হানিমুনে চলে গেলাম। কিন্তু মামু জানের কাছে এত টাকা ছিল না যে তিনি 2টি রুম বুক করবেন, তাই তিনি একটি রুম বুক করলেন। এভাবে আমরা 3জন একটি রুমেই থাকতে শুরু করলাম। রাতে যখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, হঠাৎই আমার কানে আওয়াজ আসতে লাগল। আমি যেমনই চোখ খুললাম, সামনের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল, কারণ মামু জান ও মামি দুজনেই পরস্পরের সাথে প্রেমময় মুহূর্ত কাটাচ্ছিলেন। আমার চোখে বিশ্বাস হচ্ছিল না যে আমি এখনও এসব দেখছি। কিছুক্ষণ পরেই আমার মামি ঘুমিয়ে পড়লেন। অল্প কিছুক্ষণ পর মামু জান আমাকে তার কাছে ডাকলেন। আমি তার ইচ্ছা বুঝে গিয়েছিলাম, কিন্তু আমার মন ভেতর থেকে খুব ভয় পাচ্ছিল যে এখন কি হতে চলেছে। কিন্তু আমি এই সুযোগও হারাতে চাইনি, তাই তার কাছে চলে গেলাম। তিনি আমাকে তার পাশে বসালেন এবং আরাম করে বললেন, দেখো কাজল, তোমার মামির ঘুম খুব গভীর, সে এত সহজে উঠবে না, তাই তুমি নিশ্চিন্ত থাকো। আমরা যাই করি, তোমার মামির একদমই খবর থাকবে না গে। আমি বললাম, আমি এ ব্যাপারে একদমই নিশ্চিত নই যে মামির চোখ খুলবে না গে। তিনি বললেন, দেখো কাজল, তোমার মামি একদমই জাগবে না গে। আমি বললাম, যদি তাই হয়, তাহলে এমন কিছু করো যাতে মামি জানের জাগার সম্ভাবনা কম হয় গি। মামু জান বললেন, তুমি চিন্তা করো না, তোমার মামিকে আমি কিছুক্ষণ আগে দুধে একটি গোলা দিয়ে খাইয়ে দিয়েছি, এখন সে সারারাত আরামে ঘুমাবে গু। মামু জানের কথা শুনে এখন আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম এবং মামু জান খুব সতর্কতার সাথে প্রেমময় মুহূর্ত আমার সাথে কাটাতে লাগলেন। এই ভেবে আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম যে বিয়ের পর তিনি আমার সাথে এসব করবেন। কিন্তু আমার খুব ভালো লাগছিল, যদিও আমার নজর মামির দিকে ছিল যে সে যেন না জেগে ওঠে। কিন্তু মামি তবুও জাগেনি। কিছুক্ষণ পর আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। আমি মামু জানকে বললাম, আপনি জিতেছেন, আমি হারলাম, এবার থামুন, আর পারব না গি। কিন্তু মামু জান বললেন, দেখো, আমি অনেক অপেক্ষা করেছি, আমি তোমাকে খুব মিস করি। তোমার মামির মধ্যে সেই গুণ নেই যা তোমার মধ্যে আছে গি। তারপর মামু জান আমাকে জিজ্ঞাসা করলেন, হঠাৎই তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? মামু আমাকে দেখেই এসব বলছিলেন, তার চোখ আমার দিকেই ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কি ইঙ্গিত করছেন। আমি মামুকে চোখ টিপে বললাম, এটা তো আপনার বিয়েই আমাকে বলেছে। সে আমাকে যা করতে বলা হতো, আমি তাই করতাম। রাত অর্ধেক হয়ে গিয়েছিল, আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের সকালে মামি খুব খুশি ছিলেন, তারপর তিনি গোসল করতে চলে গেলেন। আমি জানতাম আমাকেও গোসল করতে হবে, কিন্তু মামি বললেন, এত ঠান্ডা, তুমি কেন গোসল করছ? আমি তাদের এই কথা শুনে নীরব হয়ে গেলাম। মামু জান বললেন, এটার অভ্যাস, এ তো প্রতিদিনই গোসল করে। মামু জানের এই কথা শুনে আমার প্রাণে প্রাণ এল। আলহামদুলিল্লাহ, মামু জান আমাকে বাঁচালেন। এভাবে আমিও গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। আমি বুঝে গিয়েছিলাম যে যতদিন আমরা হানিমুনে থাকব, আমার সাথে এগুলো চলতেই থাকবে। না চাইলেও তাদের ছবি তো তুলতাম, কিন্তু এখন আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু। রাতে আমি অপেক্ষা করতাম, কিন্তু যেই মামি ঘুমাতেন, মামু জান আমাকে তার কাছে ডেকে নিতেন। কিন্তু আমি জানতাম যে এসব এখন ভুল, এবং এসব কতদিন চলবে। ওষুধটা আমার কাছেই ছিল, এই ওষুধের উপর ভরসা করে আমি নিশ্চিন্ত ছিলাম, তাই তার কোনো চিন্তাও ছিল না। কিন্তু আমি জানতাম যে সামনে আমার জন্য খুব কঠিন হবে, যদি আমার বিয়ে হয় এবং আমার ভাবি স্বামী জানতে পারে যে আমি আগেই এসব করেছি, তাহলে সে নিশ্চিত আমাকে ছেড়ে দেবে।
এই ভয়েই আমি সব ছেড়ে দিয়েছিলাম এবং মামু জানকেও বলেছিলাম যে এখন আমাকে আমার জীবনে এগিয়ে যেতে হবে। আমি চাইনি যে কেউ আমার উপর সন্দেহ করুক। মামু জানও বললেন, দেখো কাজল, আমি তোমার জন্য ছেলে খুঁজব, কিন্তু খেয়াল রাখবে যেন সে কিছুই না জানে যে তুমি আগে এসব করেছ। মামু জানের কথা শুনে আমি খুব খুশি হলাম, আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। এভাবেই মামু জান একটা ছেলে খুঁজে দিলেন যে খুবই শান্ত এবং ভোলা ছিল। সে কিছুই জানত না, তাকে দেখে আমার প্রাণে প্রাণ এল। এভাবেই আমার এবং তার বিয়ে হয়ে গেল। আমার জীবন আরও ভালোভাবে চলতে লাগল, কিন্তু সেই ছেলে আমাকে ততটা খুশি রাখতে পারত না, যতটা আমি আমার আগের জীবনে খুশি ছিলাম এবং আমার মামুকে মনে করতাম। তারপর একদিন মামু জান আমাকে একটা ওষুধ দিলেন এবং বললেন, এটি তুমি তোমার স্বামীকে খাওয়াবে, এটি তোমাকে খুব খুশি রাখবে। আমি তাই করলাম, কিন্তু আমার স্বামী আমাকে মানা করতে লাগল এবং বলল যে এমন ওষুধের স্বাস্থ্য ভালো থাকে না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে এই ওষুধ খাওয়াবি। আমি দুধে ওষুধ মিশিয়ে আমার স্বামীকে দিতাম। আমার স্বামী যেই ওষুধ খেত, সে তৎক্ষণাৎ আমাকে তার কাছে ডাকত এবং তখন আমি সারা জীবনের সুখ পেতাম। আমি আমার মামু জানকে অনেক ধন্যবাদ দিলাম, কারণ তার জন্যই আমার জীবন এত সুন্দর এবং সুখময় হয়ে উঠেছিল। তাহলে বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল। এই গল্প সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।